ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক পথচারীর। আহত হয়েছেন আরো ৩ জন। মঙ্গলবার সকাল 10:30টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। কয়েক সেকেন্ডের ব্যবধানে 4টি যানবাহনের পরপর সংঘর্ষে মহাসড়কে নেমে আসে আতঙ্ক। আর সেই বিশৃঙ্খলার মধ্যেই জীবন থেমে যায় এক নিরীহ পথচারীর। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মহাসড়কে যান চলাচল ধীরগতির ছিল। ঠিক সেই সময় একটি পিকআপ ভ্যানের পিছনে প্রথমে ধাক্কা দেয় একটি কাভার ভ্যান। হঠাৎ এই ধাক্কায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এর কিছুক্ষণের মধ্যে ওই কাভার ভ্যানের পিছনে সজোরে আঘাত হানে স্টিলের বান্ডেল বোঝাই একটি ট্রাক। যেন একের পর এক ধাক্কা গিয়ে আশ্রয় পড়ছিল মৃত্যুর বার্তা নিয়ে। শেষ ধাক্কাটি আসে আরও একটি কাভার্ড ভ্যানের পক্ষ থেকে, যা ট্রাকটির পিছনে ধাক্কা দিলে 4টি যানবাহন একসঙ্গে জড়িয়ে পড়ে ভয়াবহ সংঘর্ষে। দুর্ঘটনার সবচেয়ে অংশটি ঘটে তখন যখন ট্রাকে থাকা প্রায় 5 টন ওজনের স্টিলের বান্ডেল ছিঁড়ে গিয়ে সামনের কাভার ভ্যানের উপর সজোরে পড়ে। মুহূর্তে গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। চালক সিটে আটকা পড়ে যান ওই কাভার ভ্যানের চালক। তার আত্মচিৎকারে ভারী হয়ে ওঠে চারপাশের বাতাস। কিন্তু তখন সবকিছু যেন স্থির হয়ে গেছে বিশৃঙ্খলার মধ্যে। এদিকে ঠিক সেই সময় রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন এক পথচারী আশরাফ নামের এক ব্যক্তি। হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনার মধ্যে পড়ে গুরুতর আহত হন তিনি। চারদিকে চিৎকার, ধোঁয়া আর ভাঙাচোরা গাড়ির স্তূপ। এই ভয়াল দৃশ্যের মাঝেই পড়েছিলেন অসহায় মানুষটি। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা। সম্মিলিত প্রচেষ্টায় আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত দুজনকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। তবে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি পথচারী আশরাফকে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়, যা পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাতীয় জরুরি সেবা 999-এ খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে দ্রুত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। তবে এই ঘটনায় যে ক্ষতি হয়ে গেছে তা আর কোনোভাবেই পূরণ হবার নয়। অন্যদিকে একই দিনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জেও ঘটে আরেকটি প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা। বিকেল 5:30টার দিকে উপজেলার মাইজবাগ গোরস্থান এলাকায় একটি ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হন 2 জন, আহত হন আরও 3 জন। স্থানীয় সূত্রে জানা যায়, নান্দাইল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি ইজিবাইক ঈশ্বরগঞ্জের মধুপুরের দিকে যাচ্ছিল। পথে গোরস্থান এলাকায় পৌঁছে ইজিবাইকটি ইউটার্ন নেওয়ার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে মোটরসাইকেলের চালক জাহিদ এবং ইজিবাইকের যাত্রী হাফিজউদ্দিন ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর আহত 3 জনকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয়রা জানান, মোটরসাইকেলের অতিরিক্ত গতি এই দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। নিয়ম না মেনে দ্রুত গতিতে চালানো যানবাহনই প্রায়শই এমন মর্মান্তিক পরিণতির দিকে ঠেলে দেয়। এই দুই দুর্ঘটনা আবারও সামনে নিয়ে এসেছে দেশের সড়ক নিরাপত্তার করুণ বাস্তবতা। প্রতিদিনের ব্যস্ত সড়কে অসতর্কতা, নিয়ম ভঙ্গ এবং অতিরিক্ত গতির কারণে ঝরে যাচ্ছে অসংখ্য প্রাণ। একটি দুর্ঘটনা শুধু একটি সংখ্যা নয়, এর পিছনে থাকে ভেঙে যাওয়া পরিবার, হারিয়ে যাওয়া স্বপ্ন আর না ফেরার দেশে চলে যাওয়া প্রিয়জনের দীর্ঘশ্বাস। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মঞ্জুর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার দুপুরে নগরে কাট্টুলি এলাকায় মঞ্জুর আলমের বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন তিনি। খবর পেয়ে এ সময় মঞ্জুর আলমের বাসভবনের সামনে অবস্থান নেন একদল লোক, যারা নিজেদের জুলাই যোদ্ধা বলে পরিচয় দেন। সাক্ষাৎ শেষে হাসনাত আব্দুল্লাহ ওই বাসা থেকে বের হওয়ার পর তাকে নানা প্রশ্ন করেন জুলাই যোদ্ধা পরিচয় দেওয়া ব্যক্তিরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ঘটনার একাধিক ভিডিওতে দেখা যায় মঞ্জুর আলমের বাসার সামনে হাসনাত আব্দুল্লাহকে ঘিরে কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। এ সময় একজন হাসনাত আব্দুল্লাহকে প্রশ্ন করেন, আপনি আওয়ামী লীগের দোসরের বাসার কাজ কি? আপনি একজন জুলাই যোদ্ধা, সংসদে দাঁড়িয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বলছেন, তাহলে আওয়ামী লীগের দোসরের বাসায় কেন? এ সময় হাসনাত আব্দুল্লাহকে হাত নাড়িয়ে তাদের শান্ত করতে দেখা যায়। পরে একজন এসে বিক্ষুব্ধ ব্যক্তিদের সরে যেতে বলেন। এই বিষয়ে এনসিপি চট্টগ্রাম মহানগরের সমন্বয়কারী সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রেদাওয়ান হৃদয় সাংবাদিকদের বলেন, হাসনাত আব্দুল্লাহ মূলত ব্যক্তিগত কাজে চট্টগ্রামে এসেছিলেন। এ সময় সাবেক মেয়র মঞ্জুরুল আলমের আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আন্দামান সাগরে একটি ট্রলার ডুবে কমপক্ষে 250 জন নারী, পুরুষ ও শিশু নিখোঁজ রয়েছে। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি নাগরিকরা রয়েছেন।
মঙ্গলবার এই খবরের কথা উল্লেখ করে এক বিবৃতিতে গভীর শোক জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। জানা গেছে, ট্রলারটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের টেকনাফ থেকে যাত্রা শুরু করে মালয়েশিয়ার দিকে যাচ্ছিল। পথে প্রচণ্ড বাতাস, উত্তাল সমুদ্র ও অতিরিক্ত যাত্রীর কারণে এটি ডুবে যায়। বিবৃতিতে বলা হয়, এই মর্মান্তিক ঘটনাটি দীর্ঘমেয়াদী বাস্তুচ্যুতি এবং রোহিঙ্গাদের জন্য টেকসই সমাধানের অভাবের এক ভয়াবহ পরিণতি। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতা ও অদূর ভবিষ্যতে রোহিঙ্গাদের নিরাপদে বাড়ি ফেরার আশা ম্লান করে দিয়েছে। অন্যদিকে মানবিক সহায়তা কমে যাচ্ছে, শরণার্থী শিবিরে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে, রয়েছে শিক্ষা ও কর্মসংস্থানের অভাব। আন্তর্জাতিক সংস্থা দুটি বলছে, এসব কারণে মানুষ নিরাপত্তা ও ভাগ্য পরিবর্তনের আশায় এমন বিপজ্জনক সমুদ্রযাত্রা বেছে নিচ্ছে। বিদেশে ভালো বেতনের আশা এবং পাচারকারীদের ভুল তথ্য মানুষকে এ ধরনের বিশাল ঝুঁকি নিতে প্রলুব্ধ করে। এই পরিস্থিতি পাচারকারীদের অসহায় মানুষকে চরম বিপদের মুখে ঠেলে দেওয়ার সুযোগ করে দেয়। আন্দামান সাগর বারবার এমন বিপজ্জনক যাত্রায় বের হওয়া মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি আহ্বান জানিয়ে ইউএনএইচসিআর ও আইওএম বলছে, তারা যেন তাদের সংহতি জোরদার করে এবং অর্থায়ন অব্যাহত রাখে। এতে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জীবন রক্ষাকারী সহায়তা যেমন নিশ্চিত হবে, পাশাপাশি তাদের আশ্রয় দেওয়া বাংলাদেশি জনগোষ্ঠীও উপকৃত হবে। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ যখন নতুন বছরকে বরণ করছে, তখন এই মর্মান্তিক ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে মিয়ানমারে বাস্তুচ্যুত হওয়ার মূল কারণগুলো দ্রুত সমাধান করা জরুরি। একই সঙ্গে এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে রোহিঙ্গারা স্বেচ্ছায়, নিরাপদে এবং মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরে যেতে পারে। দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড ক্রুড অয়েলের তীব্র সংকটের কারণে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে দেশে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ থাকায় সরবরাহ ব্যবস্থায় কোনো প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেছে জ্বালানি বিভাগ। সোমবার বিকেলে ইআরএল এর সর্বশেষ পরিশোধন কার্যক্রম পরিচালিত হয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা জানান, চলমান সংকট মোকাবেলায় শেষ মুহূর্ত পর্যন্ত সব ধরনের বিকল্প উৎস ব্যবহার করা হয়েছে। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সিঙ্গেল পয়েন্ট মুরিং পাইপলাইনে জমে থাকা প্রায় 5,000 টন অপরিশোধিত তেল এবং 4টি সংরক্ষণ ট্যাঙ্কের ডেড স্টক উত্তোলন করেও পরিশোধন কার্যক্রম চালানো হয়, কিন্তু শেষ পর্যন্ত ক্রুডের ঘাটতি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। ইআরএল সূত্র জানায়, স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে 4,500 টন ক্রুড অয়েল পরিশোধন করা হলেও সংকটের কারণে গত মাস থেকে তা কমিয়ে 3,500 টনে নামিয়ে আনা হয়। এরপর গত 4 মার্চ নাগাদ ব্যবহারযোগ্য ক্রুড এর মজুদ 2,000 টনের নিচে নেমে আসে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সূত্রে জানা গেছে, দেশে বছরে মোট 65 থেকে 68 লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়। এর মধ্যে প্রায় 15 লাখ টন অপরিশোধিত তেল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আনা হয়, যা ইআরএল এ পরিশোধনের মাধ্যমে বাজারে সরবরাহ করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা ঘিরে সৃষ্ট অস্থিরতার কারণে প্রায় 2 মাস ধরে ক্রুড অয়েল আমদানি বন্ধ রয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে ইআরএল এর উৎপাদন কার্যক্রমে।